বন্ধুরা, লোকসভা নির্বাচনের ফলাফল সামনে এসে গেছে। সরকার গঠনের প্রক্রিয়া হয়ে গেছে, মন্ত্রিসভার শপথ গ্রহণ হয়ে গেছে। এরপর দুটো মেজর টাস্ক বাকি আছে। একটা হচ্ছে যে এনডিএ যে গভর্নমেন্ট ফর্ম করেছে তাদের ফ্লোর টেস্ট পাস করতে হবে, অর্থাৎ সরকারের যে সংখ্যাগরিষ্ঠতা আছে সেটা লোকসভার সাংসদে যেটা অধিবেশন হবে সেখানে গিয়ে তাদেরকে প্রমাণ করতে হবে। এবং তার আগে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে লোকসভা স্পিকার এবং ডেপুটি স্পিকারের নির্বাচন করতে হবে। মোটামুটি এখনও অবধি এই সামগ্রিক প্রক্রিয়া নিয়ে বিরোধী জোট ইন্ডি তারা একটা কোথাও গিয়ে একটা মানুষের সামনে ছবি তোলার চেষ্টা করছিল যে এনডিএ সরকার করতে পারবে না, বিজেপি সরকার করতে পারবে না। করলেও সেখানে যারা শরিক দল রয়েছে তাদের কন্ডিশনের সামনে মাথা নত করে নরেন্দ্র মোদীকে সরকার গঠন করতে হবে। কিন্তু এখন অবধি যা প্রোগ্রেস দেখা যাচ্ছে সেখানে নরেন্দ্র মোদী বা বিজেপি নিজের কন্ডিশনেই সরকার করছেন, সেখানে নিজেদের কন্ডিশনেই মন্ত্রিসভা তৈরি করছেন, এবং আগামী 5 বছর ভারতের গদিতে যে বিজেপি বা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার থাকবে এই নিয়ে আর কোনো সংশয় নেই। কিন্তু একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যেখানে সামান্যতম ফাঁকফোকর থাকবে সেই ছিদ্র গলে বিরোধী জোট কিন্তু একটা টালমাটাল পরিস্থিতি দেশের জন্য তৈরি করার চেষ্টা করবে, অবশ্যই নিজেদের রাজনৈতিক স্বার্থে। তাতে দেশের ভালো হলো কি হলো না সেইটা ভাবার সময় তাদের নেই। নিজেদের রাজনৈতিক যে জায়গাটা রয়েছে সেটাকে চরিতার্থ করার জন্য যা করার তারা করবে। জাস্ট ফর এক্সাম্পল আপনাদের বলা যেতে পারে যে সামনেই যে লোকসভা স্পিকারের নির্বাচন আসছে, সেখানে কিন্তু যারা শরিক দল রয়েছে একটা কথা শোনা যাচ্ছে যে তারাও নাকি প্রার্থী দিতে ইচ্ছুক। এবং বিজেপি যেহেতু নিজেদের কন্ডিশনে মন্ত্রিসভা গঠন করেছে, সুতরাং সেই জায়গা থেকে স্পিকার অন্তত শরিক দল টিডিপি বা জেডিইউ থেকে কাউকে করা হোক। এবং সেই জায়গাটায় বিজেপি চাইছে যে অবভিয়াসলি স্পিকার পোস্ট যেহেতু তারা সবথেকে বড় দল লোকসভায়, তারা নিজেদের হাতে রাখবে। আর এই জায়গাটাতেই ইন্ডি জোট ঢুকে পড়ছে এবং তারা বলছে টিডিপি যদি প্রার্থী দেয় তারা কিন্তু সেখানে বাইরে থেকে সমর্থন করবে। এত কথা কেন বলছি, তার কারণটা হচ্ছে আপনাদের একটা হিন্টস দেওয়ার চেষ্টা করছি যে আগামী 5 বছর নরেন্দ্র মোদী সরকার চললেও সেখানে গঠনমূলক বিরোধিতার থেকেও এই সরকারটাকে নাস্তানাবুদ করা এবং কাজ করতে না দেওয়া, তাতে যদি দেশের অগ্রগতি আটকে যায় আটকে যাক, কিন্তু নিজেদের রাজনৈতিক ব্যাপারটাকে ঠিকঠাক রাখতে, নিজেদের রাজনৈতিকভাবে ভেসে থাকার জন্য সবসময় এই ভাঙাচোরার রাজনীতির জন্য ইন্ডি চেষ্টা করবে। এখন এই কথাটা আমরা বুঝতে পারছি, আর যারা কেন্দ্রের সরকারটা চালাচ্ছে, যারা রাজনীতিটা এতখানি দক্ষভাবে পরিচালনা করছেন, তারা বুঝতে পারছেন না এটা তো হতে পারে না। অর্থাৎ আমি কথা বলছি নরেন্দ্র মোদী, অমিত শাহের, আমি কথা বলছি বিজেপির শীর্ষ নেতৃত্বের। তারা খুব ভালো করে বুঝতে পারছেন যে যতক্ষণ পর্যন্ত না 272-এর গণ্ডি ছোঁয়া যাচ্ছে, অর্থাৎ একক দল হিসেবে সংখ্যাগরিষ্ঠ বিজেপি প্রতিপন্ন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বিরোধীদের বিরোধিতার নামে এই ধরনের কাজে বাধা দেওয়ার চেষ্টা সর্বক্ষণ চলবে। আর তাই আর তাই এবার কিন্তু অপারেশন লোটাস চালু হতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন যে 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 32টা আসন কম রয়েছে বিজেপির, সেই 32টা আসন কিন্তু ফুলফিল করার চেষ্টা হবে। এবং সেইটার জন্য দিন যেটা ধার্য করা হয়েছে সেটা হচ্ছে 35 দিন। অর্থাৎ আগামী 35 দিনের মধ্যে কিন্তু আরও 32 জন সাংসদ বিজেপি শিবিরে সরাসরি চলে আসতে পারে। কিভাবে আসবে? আর তো সেইভাবে উপনির্বাচন হওয়ার কোনো জায়গা নেই। ওয়ানারে হবে, সেখানে কংগ্রেসই জিতবে, সেরকম একটা ফ্যাক্টর রয়েছে। কিন্তু তার বাইরে তাহলে কোথা থেকে এই 32 জন সাংসদ বিজেপি নিজেদের দিকে নিয়ে আসবে? আর সেটাই কিন্তু আজকে সামনে চলে এসেছে। যেটা বোঝা যাচ্ছে যে অন্তত 5টা ফেজে অপারেশন লোটাস হতে চলেছে, এবং সেখানে কোন কোন দলের কোন কোন সাংসদ টার্গেট হচ্ছে তা নিয়ে কিন্তু জাতীয় রাজনীতিতে চর্চা শুরু হয়ে গেছে। কারা টার্গেট বিজেপির, কিভাবে এই 32-এর কোটা কমপ্লিট করবে বিজেপি, তার সমস্তটা ব্যাখ্যা করব এই প্রতিবেদনে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীর। বন্ধুরা, জাতীয় রাজনীতি থেকে যে খবর পাওয়া যাচ্ছে মোট 5টা ফেজে অপারেশন লোটাস হবে। তবে এই অপারেশন লোটাসে দুটো সেগমেন্টের দল তারা কিন্তু সম্পূর্ণরূপে ব্রাত্য থাকতে, একটা হচ্ছে বামপন্থীরা, আর আরেকটা হচ্ছে যারা সরাসরি মুসলিম বা এই সংখ্যালঘু সমাজ নিয়ে রাজনীতি করে সেই ধরনের যারা রয়েছে, তাদেরকে কিন্তু এই প্রক্রিয়া থেকে সম্পূর্ণ বাদ রাখা হচ্ছে। অবভিয়াস রিজন যে যে হিন্দুত্বের রাজনীতি বিজেপি বা সংঘ পরিবারের আছে, তার সঙ্গে এই রাজনীতি খাপ খাবে না। আর বামেরা তো চরিত্রগত দিক থেকে, আদর্শগত দিক থেকে 180 ডিগ্রি দূরে রয়েছে। সুতরাং বামেদের যে মোট 9জন সাংসদ রয়েছে, সিপিএমের 4জন, সিপিআইয়ের 2জন, সিপিআই এমএল এদের 2জন এবং আরএসপির 1জন, সেই 9জন আপাতত বিজেপির টার্গেট লিস্টে নেই। এবং আইইউএমএল মানে যেটা মুসলিম লীগ, আসামের দল,
এবং আইমিম হায়দ্রাবাদের একমাত্র আসাউদ্দিন ওয়াইসি রয়েছে। সুতরাং এই এদেরকে কিন্তু সম্পূর্ণ তালিকা থেকে বাদ রাখা হয়েছে। তাহলে কারা প্রাথমিক টার্গেটে রয়েছে? প্রথম পর্যায়ে যারা টার্গেটে রয়েছেন তারা হচ্ছে না এনডিএ না ইন্ডি, এই ধরনের কোনো জোটেই যে দলগুলো নেই সেই দলগুলোর যে সাংসদরা রয়েছে, মোট 8জন সাংসদ রয়েছেন, তাদের সঙ্গে নাকি ইতিমধ্যেই কথাবার্তা শুরু হয়ে গেছে। এর মধ্যে প্রথমেই যে দলটির সঙ্গে কথা হচ্ছে সেটা হচ্ছে ওয়াইএসআরসিপি। এবার একটা প্রবলেম হচ্ছে, ওয়াইএসআরসিপি সবসময় কিন্তু বলেছে তারা কিন্তু অন্ধ্রের ভালোর জন্য সবসময় কেন্দ্রের যে সরকার আছে তার পাশে থাকবে। অন্ধ্র থেকে ক্ষমতা তাদের হাত থেকে চলে গেছে, তারা এখন বিরোধী আসনে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু এই এনডিএকে সমর্থনের কথা, বাইরে থেকে সমর্থনের কথা তারা বলেছে। এখন যেহেতু অন্ধ্রের যারা শাসক দল রয়েছে অর্থাৎ জনসেনা পার্টি পবন কল্যাণের এবং চন্দ্রবাবু নাইডু টিডিপি, সেই জায়গা থেকে ওয়াইএসআরসিপিকে বাইরে থেকে হয়তো সমর্থন নিতে পারে, কিন্তু তাদের কি সরাসরি দল ভাঙানোর দিকে যাবে? যেটুকুনি খবর শোনা যাচ্ছে যে 272-এর লক্ষ্য টাচ করতে যারা বামপন্থী এবং যারা এই মুসলিমপন্থী তাদের বাদ দিয়ে কিন্তু বাকি সকলেই টার্গেটে রয়েছে এবং সকলের সঙ্গেই কথাবার্তা শুরু হয়েছে। এবং সেই জায়গা থেকে ওয়াইএসআরসিপির 4জন, অন্যদিকে ভিওটিপিপি, এটা একটা উত্তর পূর্বের যে দল রয়েছে সেখানকার একজন, জেডপিএম তাদের একজন সাংসদ রয়েছে, এটা উত্তর পূর্বের দল, শিরোমণি আকালি দল যারা এই বিজেপির বা এনডিএর পুরনো শরিক, কিন্তু পাঞ্জাবে বর্তমানে তাদের মধ্যে জোট নেই, শুধুমাত্র একজন মাত্র সাংসদ তাদের জিততে পেরেছে, তিনিও নাকি বিজেপি শিবিরে আসার জন্য আছে। এএসপিকে আর, এটা উত্তরপ্রদেশের দল, অর্থাৎ এটাই ওই বহুজন সমাজবাদী পার্টিরই আরেকটা অংশ, মানে বহুজন সমাজবাদী পার্টি থেকে ভেঙে এটা কাশিরামপন্থী একটা দল রয়েছে, তাদের একজন সাংসদ রয়েছে, তাকেও নেওয়ার একটা পরিকল্পনা রয়েছে। অর্থাৎ প্রাথমিক যে পর্যায়ে, একদম প্রথম পর্যায়ে, সেখানে কিন্তু এই 8জন সাংসদের সঙ্গে কথাবার্তা নাকি বিজেপি শিবিরের ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবার দ্বিতীয় পর্যায়ে তাহলে কারা থাকতে চলেছে? মোট 5টি পর্যায়ের কথা বলছি। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে ইন্ডি জোটের যারা একদম ছোট্ট ছোট্ট দল রয়েছে, যাদের 1জন বা 2জন করে সাংসদ রয়েছে, এরকম মোট 8জন সাংসদ রয়েছে, তাদের সঙ্গেও নাকি বিজেপির শীর্ষ নেতৃত্বের একটা প্রাথমিক আলোচনা, প্রাথমিক কথাবার্তা, একটা প্রক্রিয়া শুরু হয়েছে। তার মধ্যে কতজন কনভার্ট হবেন, কতজন আসবেন সেটা এখনও স্পষ্ট নয়, কিন্তু এদের সঙ্গেও কথাবার্তা শুরু হয়েছে। প্রথমেই একটা রাজস্থানের দল রয়েছে বিএপি, ওই একটা আদিবাসী পার্টি, তো তারা একটা ভারতীয় আদিবাসী পার্টি, তাদের সঙ্গে কথা চলছে। আরএলপির একজন রয়েছেন, তার সঙ্গে কথা চলছে। এমডিএমকে, এটা হচ্ছে তামিলনাড়ু। এবার বিজেপি এমডিএমকের এই সাংসদকে নিতে আরও বেশি আগ্রহী, তার একটা বড় কারণ হচ্ছে যে তামিলনাড়ুতে কিন্তু বিজেপির নেক্সট টার্গেট, সেখানে কিন্তু বিধানসভাতেও তারা ক্ষমতায় আসতে চলেছে। সুতরাং সেইখানে কিন্তু যতখানি সম্ভব তারা শক্তিশালী হওয়ার চেষ্টা করছে এবং সেখানে বিজেপির যে ভোট উত্থান সেটা কিন্তু এবারে সকলকেই চমকে দিয়েছে। ফলে এমডিএমকের একজন যে সাংসদ রয়েছেন তার সঙ্গেও নাকি কথাবার্তা শুরু করা হয়েছে। কেরালা কংগ্রেসের একজন সাংসদ রয়েছে, তিনিও আলোচনায় রয়েছেন। অন্যদিকে ভিসিকে, আরেকটা তামিলনাড়ুর দল, তাদের সঙ্গেও কথাবার্তা হচ্ছে, তাদের 2জন সাংসদ রয়েছেন। এবং ন্যাশনাল কনফারেন্স, যে কেএনসি, জম্মু কাশ্মীরের যে ন্যাশনাল কনফারেন্স রয়েছে, জম্মু কাশ্মীরেও কিন্তু আগামী দিনে বিধানসভা নির্বাচন আসছে, তাদের 2জন সাংসদের সঙ্গেও নাকি কথাবার্তা শুরু হয়ে গেছে। এখানেও মোট 8জন রয়েছেন, তাদের সঙ্গে কথা হচ্ছে। অর্থাৎ প্রথম পর্যায়ে যারা না এনডিএ না ইন্ডি জোটের যে 8জন রয়েছে তাদের, এবং দ্বিতীয় পর্যায়ে যাদেরকে টার্গেট করা হচ্ছে বা যাদের সঙ্গে কথা বলা হচ্ছে তারা হচ্ছে ইন্ডি জোটের যারা ছোট ছোট শরিক রয়েছেন, 1জন বা 2জন সাংসদ রয়েছেন, তাদের কথা হয়েছে। তৃতীয় ফেজে 10জন সাংসদ রয়েছেন যাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। একটা হচ্ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, তাদের 3জন সাংসদ রয়েছেন, আম আদমি পার্টি, তাদের 3জন সাংসদ রয়েছেন, এবং আরজেডি, তাদের 4জন সাংসদ রয়েছে। কেন এই 10জনের সঙ্গে আলাদা করে কথা বলা হচ্ছে বা তাদেরকে টার্গেট আনা হচ্ছে বা কেন তারা কিন্তু দলবদল করবে? দেখুন, এখানে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তারা কিন্তু স্পষ্ট বুঝতে পারছে যে ঝাড়খণ্ডের যে হাওয়া রয়েছে, হেমন্ত সোরেনের যে গ্রেপ্তারি হয়েছে, তারপর কিন্তু আর সেখানে জেএমএমের ঘুরে দাঁড়ানোর খুব একটা জায়গা নেই। যতই কংগ্রেস তাদের পাশে দাঁড়াক, আস্তে আস্তে সেখানে লোকসভায় তো অলরেডি বিজেপি ভালো ফল করেছে, বিধানসভাতেও তাদের ভালো ফল রয়েছে। ফলে নাকি শোনা যাচ্ছে জেএমএমের এই সাংসদরাই সরাসরি বিজেপির সঙ্গে যোগাযোগ করছে। অন্যদিকে আম আদমি পার্টি, তারা দিল্লিতে জিততে পারেনি, কিন্তু পাঞ্জাব থেকে 3জন তাদের সাংসদ হয়েছেন। এই সাংসদরাও নাকি বিজেপির সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে। কেননা অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির পরে কিন্তু পাঞ্জাব হোক, দিল্লি হোক, সব জায়গাতেই আম আদমি পার্টির জায়গাটা কিন্তু অত্যন্ত লুজ হচ্ছে এবং আগামী দিনে কিন্তু রাজনৈতিক মাটি তাদেরকে হারাতে হতে পারে। সুতরাং সেই 3জন সাংসদ তারাও নাকি যোগাযোগ করছে। অন্যদিকে
আরজেডি যারা রয়েছে, আরজেডির পুরো অংশটা নয়, একটা তো লালু যাদবের পরিবারের একটা অংশ রয়েছে, দুজন রয়েছেন সাংসদ সেখানে, বাকি যারা রয়েছেন তারা কিন্তু চুপি চুপি আলোচনা শুরু করেছেন বিজেপি শিবিরের দিকে। কেননা তারা বুঝতে পারছেন যে ভবিষ্যতে যে বিধানসভা নির্বাচনটা বিহারে হতে চলেছে, সেখানেও কিন্তু আরজেডি কংগ্রেস জোটের খুব একটা জায়গা নেই। যদিও তেজস্বী যাদব যথেষ্ট ফাইট দিয়েছেন, কিন্তু রাজনৈতিকভাবে ওই জায়গাটা বিহারের জমি দখল করার মতো জায়গায় নেই। ফলে এইখানে বিজেপির এদেরকে টার্গেট করার থেকেও যেটা হয়েছে, উল্টো দিক থেকে বিজেপির সঙ্গে কিন্তু যোগাযোগ শুরু হয়েছে। যাই হোক, থার্ড ফেজে কিন্তু এই 10জন সাংসদের কথা হচ্ছে, এর মধ্যে কতজন কনভার্ট হন, কতজন আসেন সেটা পরের কথা, কিন্তু এই 10জন থার্ড লিস্টে রয়েছে। এরপর যে পর্যায়টা রয়েছে তাদের হয়তো সরাসরি বিজেপিতে নেওয়া হবে না, কিন্তু তাদেরকে হয়তো এনডিএ শরিক হিসেবে সামিল করা হতে পারে। একটা হচ্ছে এনসিপি শরদ পাওয়ারপন্থী, আর একটা হচ্ছে শিবসেনা উদ্ধব ঠাকরেপন্থী। বিশেষ করে শিবসেনা উদ্ধব ঠাকরেপন্থী এদের যারা সাংসদ রয়েছেন, শোনা যাচ্ছে যে সামনেই কিন্তু মহারাষ্ট্রের বিধানসভা রয়েছে, এবং উদ্ধব ঠাকরে শিবির যেটা বুঝতে পারছে যে লড়াই কিন্তু কঠিন হবে, বহু আসন হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং সেই জায়গা থেকে তারা যে ক্ষমতায় আসবেই এই জায়গাটা কিন্তু স্পষ্ট নয়। অন্যদিকে বিশেষ করে কংগ্রেসের সঙ্গে জোট করার জন্য কিন্তু অনেকটাই তাদেরকে জমি হারাতে হচ্ছে, এমনকি শরদ পাওয়ারের সঙ্গে জোটটাও কিন্তু এই উদ্ধব ঠাকরে শিবিরকে কিন্তু খুব একটা ভালো জায়গা দিচ্ছে না। অন্যদিকে বিজেপি যতখানি মহারাষ্ট্রে আশা করেছিল ততখানি হয়তো পায়নি, কিন্তু যেভাবে তারা ভোট ব্যাঙ্কটা ধীরে ধীরে দখল করছে, তাতে হয়তো এই বিধানসভা বিজেপির বাইরে গেলেও যেতে পারে যদি না এরা সঙ্গে আসে। কিন্তু পরবর্তীকালে কিন্তু সামগ্রিকভাবে বিজেপি মহারাষ্ট্রটা দখল করতে পারে, সেখানে শিবসেনা বা এনসিপির তখন নামও নিশান থাকবে না, সেখানে কিন্তু সরাসরি বিজেপি বনাম কংগ্রেসটাই আবার যুদ্ধটা হয়ে যাবে। সুতরাং এনসিপি বা শিবসেনা উদ্ধব ঠাকরেপন্থী এরা যারা রয়েছে তারা কিন্তু স্পষ্ট বুঝতে পারছেন যে আগামী দিনে মহারাষ্ট্রের ভবিষ্যৎ রাজনীতি বলতে হয় কংগ্রেস নয় বিজেপি পড়ে থাকবে। সুতরাং এই জায়গায় কংগ্রেসের সঙ্গে যাওয়া মানে সর্বভারতীয় ক্ষেত্রে আবারও একটা ব্যাকফুটে চলে আসা, এবং সেই জন্য এরা শরিক হিসেবে এনডিএতে ফিরতে পারে বা এনডিএর সঙ্গে যুক্ত হতে পারে, এমন একটা আলোচনার জায়গা কিন্তু দরজা খুলছে। ফলে এরা কিন্তু ফোর্থ ফেজে রয়েছে। এবং ফাইনাল ফেজ যেটা হতে চলেছে সেটা হচ্ছে সবথেকে মারাত্মক, সেটা হচ্ছে কংগ্রেস বাদ দিয়ে ইন্ডি জোটের আরও তিনজন যে সবথেকে বড় শরিক রয়েছে, ডিএমকে তামিলনাড়ুর দল 22 জন সাংসদ রয়েছে, তৃণমূল কংগ্রেস বাংলার দল তাদের 29 জন সাংসদ রয়েছে, এবং সমাজবাদী পার্টি তাদের 37 জন সাংসদ রয়েছে। ইতিমধ্যেই নাকি 18 জন সাংসদ সমাজবাদী পার্টি তারা কিন্তু কথাবার্তা বলতে শুরু করে দিয়েছে। এমনকি তৃণমূল কংগ্রেসেরও বহু সাংসদের জন্য নাকি দরজা খুলে রাখা হচ্ছে। আর ডিএমকে তামিলনাড়ু, সেখানে তো নতুন করে কোনো কথা বলার জায়গাই নেই, যে সেখানে একটা ক্ষমতা দখলের জন্য বিধানসভার জন্য ঝাঁপানোর চেষ্টা করছে। সুতরাং তিনটে রাজ্যেই কিন্তু এই তিনটে বড় শরিক রয়েছে, এবং তাদের একটা বড় অংশ 12, 13, 14, 18 একটা বড় সংখ্যা কিন্তু তারা ভাঙাতে চাইছে। এবং এই সংখ্যাগুলো চলে এলেই সেটা বিজেপি এক্সপেক্ট করছে যে 272-এর টার্গেট করলেও আলটিমেটলি কিন্তু 290, 95 জন অবধি পৌঁছানো সম্ভব, এবং সেইভাবেই কিন্তু আলোচনার দরজাটা খোলা হচ্ছে। এবার এইখানে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে এদের যে এত সাংসদ ভাঙানো বা অন্য দল থেকে বিজেপিতে জয়েন করানোর যে ব্যাপারটা রয়েছে, কিন্তু তারা কোন মন্ত্রে জয়েন করবে, কেন জয়েন করবে? বিহার বা মহারাষ্ট্রের কথা না হয় বোঝা গেল, সেখানে রাজনৈতিক ভবিষ্যৎ, কিন্তু অন্যান্য জায়গায় তারা তো নিজেদের জায়গায় সঠিক রয়েছে। যেটুকুনি শোনা যাচ্ছে কেন্দ্রীয় সূত্র থেকে বা কেন্দ্রীয় মহলের যে খবর রয়েছে, যে এবারে যে মন্ত্রিসভা গঠন হয়েছে সেখানে কিন্তু সম্পূর্ণ মন্ত্রিসভা গঠন হয়নি, বেশ কিছু আসন ফাঁকা রেখে দেওয়া হয়েছে। সুতরাং কাউকে মন্ত্রিত্বের কথা বলা হচ্ছে, কাউকে আবার সেই রাজ্যের যে বিধানসভা নির্বাচন হবে সেখানে বড় মন্ত্রিত্বের কথা সেই দল থেকে আসবে। এই ধরনের বিভিন্ন রকম আলোচনা খোলা হচ্ছে, এবং সেই আলোচনা যথেষ্ট ফলপ্রসূ হচ্ছে। এখনও সব কিছু পজিটিভ জায়গায় আসেনি। বিজেপি যে জায়গাটা করতে চাইছে, এই যে স্পিকার নির্বাচন হবে, সেখানে লোকসভায় সাংসদ কিভাবে হয়, বিরোধীরা কিভাবে খেলে, সমস্ত জায়গাটা জলটা মেপে নিতে চাইছে। এবং সেই স্পিকার নির্বাচন এবং যে সরকারটা গঠন হয়েছে তার ফ্লোর টেস্ট হয়ে গেলেই তারা কিন্তু অপারেশন লোটাস চালু করবে, এবং টার্গেট হচ্ছে 35 দিন, এবং 35 দিনের মধ্যে মিনিমাম 32 জন সাংসদকে কিন্তু সরাসরি বিজেপি শিবিরে সামিল করা, এনডিএ শিবির নয়, সরাসরি বিজেপি শিবিরে সামিল করা, বিজেপি সাংসদ হিসেবে তাদেরকে লোকসভায় ইন্ট্রোডিউস করা, এবং যে 272-এর গেরোটা আটকে রয়েছে, যে জন্য স্পিকার নির্বাচন থেকে আরম্ভ করে বিভিন্নভাবে ইন্ডি জোট তাদের ডিস্টার্ব করার জায়গা তৈরি করতে চাইছে, সেই জায়গাটাকে পুরোপুরি ভেঙে চুরমার করে একদম স্টেডি গভর্নমেন্ট একটা তৈরি করার জন্য তারা কিন্তু শুরু করছে। কি বলবেন বিজেপির এই স্ট্র্যাটেজি নিয়ে? সত্যিই কি শেষ পর্যন্ত এই স্ট্র্যাটেজি ক্লিক করবে? আর যদি ক্লিক করেও যায়, এই স্ট্র্যাটেজি কি ভারতীয় পলিটিক্সের জন্য সঠিক?
নাকি যশ্বিন দেশে যদাচারও, যেভাবে বিরোধিতার নামে, কনস্ট্রাকটিভ বিরোধিতার নামে ডিস্ট্রাকটিভ বিরোধিতা হচ্ছে, সেটা আটকাতে এই মিশনটা ছাড়া সত্যিই কোনো উপায় নেই। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।